শোন, আজকে এটা 6 নম্বর ক্লাস। ঠিক আছে, গ্যাসের আচরণের মনে হয় 3 নম্বর ক্লাস নাকি? 3 নম্বর না, যে 2 নম্বর, না 3 নম্বর ক্লাস এটা। বয়েলের সূত্র শিখেছি, চার্লসের সূত্র শিখেছি। আজকে আমরা শিখব চাপের সূত্র আর বয়েলের চার্লস, এই দুটো সূত্রকে জোড়া লাগাবো। সমন্বয় সূত্র এটাকে বলে। তাহলে চাপের সূত্র আর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এই দুটো সূত্রকে পড়বো। বয়েলের সূত্র ভালো করে পড়েছিস, চার্লসের সূত্র ভালো করে পড়েছিস। দুটোই আয়তনের সূত্র। বয়েলটাও আয়তনের সূত্র, মানে আয়তনটা আছে। চার্লসটাও আয়তনের সূত্র। বয়েলের সূত্রে আয়তনটা চাপের সঙ্গে কীভাবে পরিবর্তন হয় দেখা আছে, আর চার্লসের সূত্রে আয়তনটা উষ্ণতার সঙ্গে কীভাবে পরিবর্তন হয় দেখা গেছে, তাই না? কিন্তু চাপের সূত্র নাই, অর্থাৎ উষ্ণতার সঙ্গে চাপ কেমন পরিবর্তন হয় সেইটার কোনো সূত্র নাই। তাই আমরা আজকে চাপের সূত্র লিখব, পড়ব। কিন্তু এটা পরীক্ষায় কোনোদিনও আসে নাই, মানে আজ পর্যন্ত কোনোদিনও আমি দেখিনি। এটাকে অনেক সময় রেনোর সূত্র বলে। ঠিক আছে, তবে পড়ে নিই, যখন পড়ছি সব কিছু যখন পড়ছি তাহলে কোনো অসুবিধা নাই। তো মনে করো এরকম একটা পাত্রের মধ্যে গ্যাস আছে। গ্যাস মানে একটা অণুকে দেখেই দেখা হয়েছে, এরকম অসংখ্য অণু আছে। এবার আমি কি করলাম, যে এটাকে আমি গরম করলাম। কী হবে, যেই গরম করব গ্যাসের অণুগুলো তার বেগ বেড়ে যাবে, সে জোরে ছুটতে লাগবে। এখান থেকে তাপ নেবে, দিয়ে ওর উষ্ণতা বেড়ে যাবে, তার ফলে ও আরও জোরে ছোটাছুটি করবে। এবার ছোটাছুটি করবে মানে কি, সে পাত্রের দেয়ালে আরও জোরে ধাক্কা দেবে, তার মানে চাপ বেড়ে যাবে। তাহলে উষ্ণতা বাড়ালে চাপ বাড়বে। তাহলে কী হারে বাড়বে, সেই যেমন চার্লসের সূত্র পড়েছিলাম, যেভাবে যে নিয়মে চার্লসের সূত্র পড়েছিলাম, যে নিয়মে আয়তন বাড়ছিল সেই নিয়মে চাপ বাড়বে। একই সূত্র। তাহলে সূত্রটা দেখি একবার। ঠিক একই, কিন্তু এখানে আয়তনটা স্থির আছে, পাত্রটার আয়তনটা স্থির। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরটা স্থির। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, ভুল বললাম, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি বাড়াই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে ওই গ্যাসটার 0 ডিগ্রিতে যে চাপ ছিল তার 1/273 অংশ বাড়ে। বুঝতে পারলে? এটা হচ্ছে চাপের সূত্র, যেমন আমরা চার্লসের সূত্র পেয়েছিলাম সেই সূত্রটাই। তাহলে স্থির আয়তনে, আয়তনটা স্থির, এখানে চাপ আর উষ্ণতার পরিবর্তন দেখছি। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে বা কমালে 0 ডিগ্রিতে তার যা চাপ থাকে তার 1/273 বাড়বে বা কমবে। দেখা যাক কী লিখেছি। স্থির আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে আসার জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। সেই চার্লসের সূত্র যেমন পড়েছিলাম, যেমন 1 ডিগ্রি, মনে করো কোনো একটা গ্যাস নিয়েছি যার মনে করো 0 ডিগ্রিতে সেন্টিগ্রেডে তার চাপ হচ্ছে P0, আয়তনটা কনস্ট্যান্ট রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে তার চাপ কত হবে, P0 ছিল, বাড়লো কতটা, P0-র 1/273। ঠিক আছে, এলে যদি বলে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে তার চাপ কত হবে, খুব সোজা, P0 ছিল, বাড়বে কতটা, 1 ডিগ্রির জন্য 1/273, 2 ডিগ্রির জন্য × 2। তাহলে যদি T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ায় তাহলে তার চাপ কত হবে, P0 ছিল × P0 প্লাস 1/273 প্লাস না × 1/273 × T। তাহলে আমাদের ফর্মুলা কী হবে, P = P0 প্লাস P0T/273। ঠিক আছে, বা P = আমরা লিখতে পারি, P0টাকে যদি কমন নিই 1 প্লাস T/273। তাহলে একই রকমের ফর্মুলা যেমন আয়তনে ছিলাম। এবার যদি উষ্ণতা কমায় তাহলে মাইনাস হবে, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে পারি। বাড়ালে বাড়বে, প্লাস হবে, আর যদি কমাই, উষ্ণতা যদি কমাই তাহলে মাইনাস হবে। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমাদের চাপের সূত্রের ফর্মুলা। P + T = P0 1 ± T/273। এই হচ্ছে ফর্মুলা। বুঝতে পারলি? এগোয়। পরম শূন্য উষ্ণতা এখান থেকেও সংজ্ঞা দেওয়া যায়। যেমন এখানে সূত্র কী পাচ্ছি, P = P0 1 + T/273, তাই না? তাহলে T এর জায়গায় যদি -273 বসাই কী হবে, তাহলে হবে P0 1 - 273/273।
273 কেটে গেলে 1 হবে, তাহলে P0 1 - 1 মানে 0, তাহলে P0 × 0 মানে 0। তাহলে 0 ডিগ্রি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হচ্ছে, আয়তনটাও শূন্য, চাপটাও শূন্য হয়ে যাচ্ছে। আয়তনটা তো শূন্য হয়ে যাচ্ছিল, এখানে চাপটাও শূন্য হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। আগের দিনও পড়েছি, যে উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তন উভয় শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলবো আমরা পরম শূন্য উষ্ণতা, এবং সেলসিয়াস স্কেলের মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো, এই করা আছে জাস্ট। কেলভিন স্কেল অনুযায়ী চাপের সূত্র একই রকম যেমন পেয়েছিলাম, যেমন পিটি বা পি সমান লিখতে পারি P0 1 + T/273। কী পেলাম? P সমান P0 1 + T/273। 273 টাকা যদি আমরা লসাগু করি তাহলে P সমান বেরোবে P0 273 + T/273। ঠিক আছে, এবারে 273 + T, এই টিটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাহলে তার সঙ্গে যদি 273 যোগ করি তাহলে এটা বড় হাতের টি হবে, 273 ডিগ্রি 273। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, আর এটা হচ্ছে কেলভিন স্কেলে। সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করে কেলভিন স্কেল পাওয়া যায়। তাহলে পি সমান কী পেলাম? P0/273 ইন্টু বড় হাতের টি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, P0/273 কনস্ট্যান্ট। সো P = K × ক্যাপিটাল T, সো P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এইটি হচ্ছে কেলভিন স্কেলের ভিত্তিতে চাপের সূত্র। এখানে কী কী কনস্ট্যান্ট আছে? গ্যাসের ভর এবং গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের ভর এবং আয়তন যদি স্থির থাকে তাহলে গ্যাসের চাপ তার পরম উষ্ণতার, এটা পরম উষ্ণতা, ঠিক আছে, পরম উষ্ণতার বা কেলভিন উষ্ণতার সমানুপাতিক। বোঝা গেল? তাহলে P সমানুপাতিক T, এটি হচ্ছে। তাহলে স্থির ভর, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে এইটা হচ্ছে আমাদের চাপের সূত্র কেলভিন স্কেল অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি? P সমান KT পেয়েছি, তাহলে P/T সমান K। তাহলে P/Tটা ধ্রুবক থাকবে কখন? যখন আয়তনটার ভরটা স্থির থাকবে। তাহলে সেখান থেকে বলতে পারি, যদি মনে কর P1 চাপে উষ্ণতা T1 হয় আর P2 চাপে উষ্ণতা T2 হয়, তাহলে P1/T1ও K হবে, P2/T2 সমান K হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি P1/T1 সমান P2/T2। ঠিক আছে, এটা আগের দিন পড়েছি বলে অত কিছু চাপ দিচ্ছি না। বলছে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপে কোনো গ্যাসের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাসের ভর আয়তন স্থির থাকলে 127 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের চাপ কত হবে? তাহলে এখানে আয়তনটা স্থির আছে, তাহলে আমরা ওই P1/T1 সমান P2/T2 ব্যবহার করব। কী লিখি? প্রথমে P1 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, T1টা কত? T1টা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, কেলভিনে নিয়ে আসবো। 273 + 27 মানে 300 কেলভিন। ঠিক আছে, P2টা কত জানতে চাইছে, আর T2টা আমাদের বলে দিয়েছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কেলভিনে নিয়ে আসবো। 173 + 127 তার মানে হচ্ছে 400 কেলভিন। তাহলে আমাদের সূত্র হচ্ছে P1/T1 = P2/T2। তাহলে আমাকে কী বার করতে বলেছে? P2 বার করতে বলেছে, তাহলে T2টাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে P2 সমান P1/T2/T1। ঠিক আছে, T2টাকে এদিকে নিয়ে এলাম, বাঁ দিক ডান দিকে লেখা এমন কোনো ব্যাপার নয়। তাহলে P1টা কত? P1টা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, T2টা কত? 400, T1টা কত? 300, কাটাকাটি করে 4/3 ATM। এইটা হচ্ছে অ্যান্সার, 4/3 ATM। ঠিক আছে, 4/3 ATM, এই যে 4/3 ATM অ্যান্সার। বেশ, চাপের সূত্রের লেখচিত্র। চাপের সূত্রের লেখচিত্র দু রকমের হয়, একটা হচ্ছে চাপের সঙ্গে বড় হাতের টি, আর একটা হচ্ছে চাপের সঙ্গে ছোট হাতের টি। তাহলে যেহেতু P সমান KT হয়, তাহলে এটা একটা সরলরেখার লেখচিত্র। এখান থেকে দেখতে পাচ্ছি T0 হলে P0 হবে, অর্থাৎ এই লেখচিত্রটা 0 0 থেকে শুরু হবে। দেখ, বড় হাতের টি আর বড় হাতের পি এর মধ্যে লেখচিত্রটা 0 0 থেকে শুরু হয়েছে এবং এটা সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আর পি আর টি এর মধ্যে রিলেশন কি? ছোট হাতের টি এর মধ্যে, সেটা হচ্ছে P সমান P0 1 + T/273। ঠিক আছে, এখানে দেখ টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে পি এর জায়গায় P0 হবে। তাহলে এই ক্ষেত্রে কেমন হবে গ্রাফটা? এইদিকে আমি ছোট হাতের টি, এদিকে যদি পি বসাই, টি যখন জিরো তখন P সমান P0, তার মানে এইখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে P0। আমি যদি এটাকে বাড়াই, টি এর জায়গায় -273 বেরোলে
পিটা 0 হবে, অর্থাৎ টি যেখানে -273, এটা বড় করে দিই, টিটা যেখানে -273 সেখানে পিটা 0 হচ্ছে। এবার আমি এটাকে যোগ করে দেবো, তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র। তাহলে পি বড় হাতের টি হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা, কিন্তু পি ছোট হাতের টি হচ্ছে -273 বিন্দুগামী একটা কাত হয়ে থাকা সরলরেখা। চলো নেক্সট, চাপ, উষ্ণতা, আয়তন পরিবর্তন হলে এবার আমরা তিনটেই পাল্টাচ্ছি। এতক্ষণ কী দেখলাম? বয়লের সূত্রে চাপ আর আয়তন পাল্টাচ্ছে। চার্লসের সূত্র কী দেখলাম? আয়তন আর উষ্ণতা পাল্টাচ্ছে। আর এখানে চাপের সূত্রে কী পেলাম? চাপ আর উষ্ণতা পাল্টাচ্ছে। এবার যদি তিনটেই পাল্টায় তাহলে কী হবে? ঠিক আছে, তিনটেই পাল্টাচ্ছে, কী হবে? তাহলে চাপও বাড়বে, আয়তনও বাড়বে। তাহলে যখন আমরা টেম্পারেচার বাড়াবো তখন চাপও বাড়বে, আয়তন। এটা জেনারেল কেস, ইন জেনারেল। একটা গ্যাসের চাপ, আয়তন আর উষ্ণতা একটা আছে, যদি যে কোনো একটাকে চেঞ্জ করি বাদ বাকি দুটোই পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। একটাকে আটকিয়ে দিলে আর একটা ওই বয়লের সূত্র বা চার্লসের সূত্র মানবে বা রেনয়ের সূত্র মানবে। তো এখানে আমরা কি করব? বয়লের সূত্র এবং চার্লসের সূত্রকে এক জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, তোদের প্রশ্ন এরকম দেয়, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র লেখো। আরেকটা লেখে যে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। দুটো আলাদা কোশ্চেন। আমরা এখানে যেটা করব, বয়েল আর চার্লসের সূত্রকে এক জায়গায় করব। তো বয়েলের সূত্রে কি বলছে? ভি সমানুপাতিক পি। এটা হচ্ছে বয়েলের সূত্র, ভি সমানুপাতিক পি। আর চার্লসের সূত্র কি বলছে? ভি সমানুপাতিক টি। তাহলে বয়েলের সূত্র বললো ভি সমানুপাতিক 1/p। কখন? যখন উষ্ণতাটা আর ভরটাকে আমরা এন দিয়ে লিখি, এটা হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, পরে বুঝবি, পরের দিনে লিখেছি, ইয়েতে পড়বো, এটা স্থির। ঠিক আছে, আর চার্লসের সূত্র কি পড়লাম? ভি সমানুপাতিক টি। কখন? যখন পিটা আর এনটা স্থির। এনটা মনে রাখবি কি? এটা হচ্ছে মোল সংখ্যা বা পদার্থের পরিমাণ। এবার যখন টিটা, পিটা এবং ভিটা তিনটেই পরিবর্তন করবে, তখন ভেদের সূত্র অনুসারে বাঁ দিকটা আছে ভি সমানুপাতি, এই দুটো গুণ হয়ে যাবে, টি/পি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমানুপাতিকে যখনই আমি সমান চিহ্ন দিয়ে লিখবো একটা ধ্রুবক আসবে, তাহলে কে টি/পি হবে। কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, বা এই পিটাকে এদিকে নিয়ে এলাম, টিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে পিভি/টি সমান কে, বা আমি এটাকে লিখতে পারি পিভি সমান কে বড় হাতের টি। এইটাকে বলা হয় বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, পিভি সমান কে টি। এখানে বয়েল আর চার্লসের সূত্র দুটোকে কম্বাইন করা আছে। ঠিক আছে, এবার মনে কর কোনো একটা গ্যাস আছে, সেই গ্যাসটার চাপ প্রথমে P1 V1 আর T1 ছিল, তাহলে P1 V1/T1 সমান কে। পরে মনে কর তিনটেই পাল্টে গেল, সেই গ্যাসটারই, মানে তার ভরটা একই আছে, এবং P1টা চেঞ্জ হয়ে P2 হলো, V1টা চেঞ্জ হয়ে V2 হলো, আর T1টা চেঞ্জ হয়ে T2 হলো। তো তখন কী হবে? P2 V2/T2 কেই থাকবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? P1 V1/T1 সমান P2 V2/T2। এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমীকরণ, আর এই সমীকরণটাকে গ্যাসের সমীকরণ নামে পরিচিত। গ্যাসের সমীকরণ নামে পরিচিত। ঠিক আছে, এই সমীকরণটা গ্যাসের সমীকরণ। P1 V1/T1 সমান P2 V2/T2। কীভাবে পেলাম? দুটো সূত্রকে এক জায়গায় করলাম। চল নেক্সট, একটু তাড়াতাড়ি পড়াচ্ছি না, খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে একটু তাড়াতাড়ি পড়াচ্ছি। বেশ 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 এই যে কেটা পেয়েছি, এই কে মানে কি? কে হচ্ছে পিভি/টি। মনে রাখবে এই পিভিটা সবসময় হচ্ছে শক্তির একক। পিভিটা হচ্ছে শক্তির একক। তাহলে যদি বলি কে এর একক কি, এই যে কে এর একক, এর একক কী হবে? শক্তির একক হচ্ছে জুল, আর উষ্ণতার একক হচ্ছে কেলভিন। তাহলে জুল পার কেলভিন। মনে রাখবি এটা, পরের দিনে আরও অনেক কিছু বার করবো। কে এর জায়গায় বড় হাতের আর আসবে যখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ লিখব। বেশ, একটা অঙ্ক করি। বলছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সিসি। কোন উষ্ণতায় 700 মিলিমিটার চাপে ওই গ্যাসের আয়তন 1400 সিসি হবে? তাহলে কী কী দিয়েছে লিখলেই তুই অর্ধেক পেয়ে যাবি। প্রথমত প্রথম উষ্ণতা T1 দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে T1 হচ্ছে 273 + 27 মানে হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে, আচ্ছা P1টা কত দিয়েছে? 750 মিলিমিটার এইচজি, 750 মিলিমিটার পারস্তম্ভ। আচ্ছা V1টা কত দিয়েছে? 1000 সিসি। আচ্ছা কোন উষ্ণতায়, মানে T2টা কত বার করতে বলেছে? বেশ,
700 মিলিমিটার চাপে, P2টা বলে দিয়েছে 700 মিলিমিটার চাপ। আচ্ছা, আয়তনটা 1400 সিসি হবে বলেছে, তাহলে আয়তনটা বলে দিয়েছে 1400 সিসি। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি T2টা। সূত্র লিখি, সূত্র সোজা P1 V1 বাই T1। আচ্ছা, P2 V2 বাই T2টা আগে লিখি। দাঁড়া P2 V2 ওরা আগে, কারণ P2টাই তো বার করতে পারলে না। তাহলে P2 V2 বাই T2 সমান P1 V1 বাই T1। ঠিক আছে, আমাকে কী বার করতে হবে? T2টা। সেই গোলমাল এলো। বেশ, T2টা ওদিকে নিয়ে যাই, আর বাদ বাকি যা আছে সব এদিকে নিয়ে আসি। তাহলে T2টা ওদিকে গেলে আমি এইদিকে লিখব T2টা গিয়েছে ওদিকে, T1টা এদিকে যাবে, তাহলে P2 V2 T1 বাই P1 V1। ঠিক আছে, মনে করে এটাকে ওইদিকে লিখেছি, তাহলেই হবে। ঠিক আছে, মানগুলো বসিয়ে দেয়। P2 কত? P2 হচ্ছে 700, তাহলে 700 V2 কত? V2 হচ্ছে 1400। T1 কত? T1 হচ্ছে 300। বেশ, P1 কত? বেশ, P1 হচ্ছে 750 আর 1000। 750 আর 1000। চলো দেখি কি হয়। 1 2 3 4। বেশ, তো 1 2 3 4, 3 আর 75 কাটলাম 25। বাবারে, 25 আর 700 কাটলাম, মনে কর 4 7 28 কাটবে। তাহলে 28কে আমাকে 14 দিয়ে গুণ করতে হবে। 28কে 14 দিয়ে গুণ করলে 4 32 2, হাত থাকলো 3, 8 3 11, 8 4 32 আর 11, 14 দুগুণে 28, 28 আর 11 হচ্ছে, মনে হচ্ছে এইটা হবে 392 কেলভিন। মনে তো হচ্ছে। বেশ, তাহলে ছোট হাতের টি, ফাইনাল টেম্পারেচার অর্থাৎ T2 কত পেলাম? হচ্ছে 392 কেলভিন। তাহলে ছোট হাতের টি কত হবে? 273 বাদ দাও, কেলভিনে রাখলে হবে না, সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে। তাহলে 392 মাইনাস 273 মানে 9, হাত থাকলো 1, 7 থেকে 8 আর 1 9। ঠিক আছে, 119 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ফাইনাল টেম্পারেচার হবে 119 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছিস তো? নেক্সট দেখি। বেশ, এবার যে প্রশ্ন দেয় সেটা হচ্ছে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আমরা এমনি প্রকৃতিতে যে গ্যাসগুলো দেখি সেই গ্যাসগুলো কিন্তু বয়লার সূত্র, চার্লসের সূত্র মেনে চলে না। ঠিক আছে, কিছু অ্যাসাম্পশন আছে, সেইগুলো ধরে নেওয়া হয় বলে চলে। তাহলে শিখছি কেন? ব্যাপার হচ্ছে, যদি আমরা আদর্শটা শিখি, তারপর দেখতে হবে যে কী ভুল হচ্ছে, কেন মানছে না, তারপর আমি কারেকশান করে করে বাস্তবের দিকে যেতে পারবো। বুঝতে পেরেছিস তো? আর আদর্শটা একটা আইডিয়াল কেস ধরে না নিলে আমি তো তারপর বাস্তবের কাছে যেতে পারবো না। বাস্তবের কাছে যেতে হলে আমাকে একটা আইডিয়াল ধরে নিতে হবে, তারপর দেখতে হবে এবার কি সংশোধন করা যায়। বেশ, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে আদর্শ গ্যাস বয়লার চার্লসের সূত্র মেনে চলে, বাস্তব গ্যাস বয়লার চার্লসের সূত্র মেনে চলে না। এটা হচ্ছে প্রধান পার্থক্য। বয়লার চার্লসের সূত্র মেনে চলে মানে এই পিভি সমান কেটি, এই সূত্রটা মেনে চলবে আদর্শ গ্যাস, কিন্তু বাস্তব গ্যাস এটা মেনে চলবে না। আরেকটা জিনিস মনে রাখবি যে উচ্চ উষ্ণতায় আর নিম্ন চাপে এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। মাধ্যমিকে যে কতবার আসছে তার ঠিক নেই, কখন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, সেটা হচ্ছে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আছে, একবার দেখে নিস। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিস। বেশ, নতুন কিছু আছে? কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এইটা নিজে নিজে বার করবি। পরম শূন্য উষ্ণতা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে ফারেনহাইটে বার করবি। ঠিক আছে, বেশ, আর তো কিছু নেই আজকে। তাহলে আজকে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র পেলাম, এটা কিন্তু পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, পরের দিন আদর্শ গ্যাস সমীকরণ পড়বো, অ্যাভোগাড্রো সূত্র পড়বো। ঠিক আছে, বেশ।